আচ্ছা, ওয়ান্ডারারের আমরা সামারি পড়েছিলাম লাস্ট ক্লাসে, রাইট? আজকে অ্যানালাইসিসটা দেখব যে কিসের এখানে উদ্দেশ্যটা কি, এরকম লেখার উদ্দেশ্যটা কি। আমরা যে এরকম একজন সেইলার, সে দুঃখ কষ্ট ভোগ করছে লাস্ট জীবনে, তার লর্ড তাকে ছেড়ে গিয়েছে, আশেপাশে কেউ নাই, এরকম এরকম দেখানোর কারণ কি। তো বোঝা যাচ্ছে যে arguably the Wanderer is the most famous and critically debated Anglo-Saxon poem. সো বোঝা যাচ্ছে সেটা সাহিত্যগত দিক থেকে একটা ক্রিটিক্যালি সাকসেসফুল এবং অ্যাংলো স্যাক্সনের এজের পোয়েট্রি, অ্যান্ড দেয়ার আর মাল্টিপল ইন্টারপ্রিটেশনস অফ ইট। এখন এই যে এই কাজ কারবারগুলো যে ওয়ান্ডারার করছে, এগুলোর অনেকগুলো ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা আছে, ঠিক আছে? দ্য পোম ইজ admittedly difficult to decipher for several reasons. তো বিভিন্ন মানে ডিসাইফার মানে কি, এটা মানে এটার ইন্টারপ্রিটেশন করা, ডিসাইফার করা বা মিনিং প্রকাশ করা, অর্থটা বের করা একটু কঠিন, ডিফিকাল্ট। কেন? ফার্স্ট অফ অল দেয়ার কুড বি মোর দ্যান ওয়ান ন্যারেটর। এখানে এই কবিতাটা ন্যারেট করেছে বিভিন্ন জন। অ্যাজ দ্য পোম ফ্লাকচুয়েটস বিটুইন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড জেনারেল অ্যাডভাইস। পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, মানে দুটো জিনিসের মধ্যে আপ ডাউন করছে। ফ্লাকচুয়েশন মানে আপ ডাউন করা, যে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স তার হচ্ছে, যে বলতেছে ন্যারেটর, এবং তার উপদেশটা, এই দুটোর মধ্যে জাস্ট কবিতাটা ফ্লাকচুয়েট করছে। অ্যাডিশনালি দেয়ার ইজ আ হিডেন লেয়ার অফ মেটাফোর অ্যালিউডিং টু দ্য রিলেশনশিপ বিটুইন পেগান অ্যান্ড ক্রিশ্চিয়ান থিমস। আচ্ছা, এখানে একটা মেটাফোর আছে, সেটার কিসের মানে মেটাফোরের একটা হিডেন লেয়ার আছে এবং রিলেশনশিপের, দুটো রিলেশনশিপের মধ্যে, সেটা কি, পেগান অ্যান্ড ক্রিশ্চিয়ান থিম। আমরা জানি পেগান থিম একটা এক জিনিস, ক্রিশ্চিয়ান থিম আরেক জিনিস। পেগান যারা তারা জাস্ট প্রকৃতির উপর নির্ভর করে, ক্রিশ্চিয়ান যারা তাদের একটা গড আছে, তাদের ঈশ্বর আছে, বাট পেগানদের সেরকম করে গড সেটা নেই, তাদের ঈশ্বর হলো প্রকৃতি। এটাই হলো একটা ডিফারেন্স আছে, একটা রিলেশনশিপের একটা ডিফারেন্স। The Wanderer is an elegy composed of alliterative meter that focuses on the wanderer's loss of his lord, his subsequent grief and his search for wisdom. তো এটা একটা এলিজি মানে কি, যে জিনিসটার বিয়োগান্তক কোনো কাহিনী আছে, মানে এলিজির বাংলা মিনিং হলো শোক গাথা। অ্যালিটারেটিভ মিটার দিয়ে তৈরি এবং কিসের উপর ফোকাস করছে, যে ওয়ান্ডারার তার লর্ড, তার মনিবকে হারিয়েছে এবং সেটার সাবসিকুয়েন্ট যে দুঃখ কষ্ট এটার উপর, এবং সে তার যে উইজডমের সার্চের জন্য সে খোঁজ করছে, এটাই তো মূল প্রতিপাদ্য বিষয় ওয়ান্ডারার, তাই না? দ্য ওয়ান্ডারার ইজ অফেন কাপলড উইথ দ্য সিফেয়ারার ইন অ্যাকাডেমিক সেটিংস। আমি বলেছিলাম ওয়ান্ডারার আর সিফেয়ারের সব কিছুই অলমোস্ট সেম। একাডেমিক কারণে এটা দুটোর মধ্যে অফেন তুলনা করা হয়, কাপল করা হয়। অ্যান্ড মেনি ক্রিটিক্যাল স্টাডিজ ফোকাস অন দিস পোমস অ্যাজ এ পেয়ার। অনেক সাহিত্য সমালোচক এটাকে, দুটো কবিতাকে একজোড়া কবিতা বলে মনে করেন। দিস ইজ লাইকলি বিকজ, কেন এরকম? বিকজ দ্য টু পিসেস হ্যাভ আ লট ইন কমন, লাইক দেয়ার সলিটারি স্পিকার্স, দ্য থিম অফ ডিকেইং ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, মেলানকোলি টোন অ্যান্ড অ্যান আইডিয়া অফ ফাইন্ডিং সিকিউরিটি থ্রু রিলিজিয়াস ফেইথ। দুটো কবিতার মধ্যে অনেক কিছু কমন আছে, যেমন সলিটারি স্পিকার মানে একাকী নিঃসঙ্গ একজন স্পিকার বা বক্তা, এবং ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বা ভোগবাদী যে সমাজ, সেটার একটা ডিকে, সেটা ক্ষয়ে যাচ্ছে, সেটার থিম একটা মেলানকলি বা দুঃখের একটা বিষণ্ণ একটা টোন, অ্যান্ড দ্য আইডিয়া অফ ফাইন্ডিং সিকিউরিটি থ্রু রিলিজিয়াস ফেইথ। রিলিজিয়াস ফেইথের মাধ্যমে, ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে সিকিউরিটি নিয়ে আসার একটা যে আইডিয়া, এই জিনিসগুলো দুটো কবিতাতেই কমন। দ্যাটস ওয়াই এই দুটোকে এক জোড়া কবিতা বলা হয়ে থাকে অনেক সময়। দ্য ওয়ান্ডারার ইজ অলসো কমনলি রিড ইন কনজাংশন উইথ দ্য পোয়েট্রি অফ বিথিয়াস। এটা ওই আরেক বিথিয়াস নামে এক কবির, তার কবির সাথে ওয়ান্ডারারকে তুলনা করা হয়। তো দ্য ন্যারেটিভ আর্ক অফ দ্য পোম ফলোজ দ্য ওয়ান্ডারার, আ ফর্মার ওয়ারিয়ার হুজ লর্ড হ্যাজ রিসেন্টলি ডায়েড। আচ্ছা, এই প্যারাটাতে সে কী করেছে না করেছে, সে আমরা জাস্ট সামারিতে যা বলেছি ওভারঅল এগুলোই বলেছে। ফাইনালি হি এক্সহর্টস হিজ রিডার্স টু লুক টু গড ফর সিকিউরিটি অন দিস জার্নি অফ লাইফ। এটাই তো ফাইনালে তো বলে যে ঈশ্বরের দিকে ফিরে এসো, এই কথাটা বলেই তো কবিতা শেষ করে। সো এই প্যারাটায় গেলাম না,
এর পরের প্যারাটায় বলি যে ইন্টারপ্রিটেশনের কথা আসছে, তো এটার ব্যাখ্যাটা আমরা দেখব। স্কলার্স ডিসএগ্রি অ্যাবাউট দ্য নাম্বার অফ স্পিকার্স রিপ্রেজেন্টেড ইন দ্য পোম with some contending that there is only one, others believing that in the shift from personal tales to general advice a new narrator has taken over the poem. আচ্ছা, কজন স্পিকার আছে এই নিয়ে একটা মতভেদ আছে, বাট অধিকাংশের মতে এখানে স্পিকার একজনই। স্কলার্স কমনলি ক্লেইম দ্যাট দ্য ফার্স্ট 7 lines of the poem are an introduction, the wanderer's monologue begin in line 8. আচ্ছা, যারা সাহিত্য সমালোচক বা সাহিত্যের পণ্ডিত তারা ডিবেট করেছে যে কবিতার প্রথম 7 লাইনটা হলো ইন্ট্রোডাকশন, ভূমিকা, এবং একটা মনোলগ, যে মানে যে ওয়ান্ডারার তার যে মনোলগ মানে নিজে নিজে যে কথা বলে, যে নিজের নিজস্ব কথাগুলো আর কি, সেটা লাইন 8 থেকে শুরু হচ্ছে। আর নিউ মনোলগ বিগিনস ইন লাইন 92। তাহলে দুটো মনোলগ আছে, একটা শুরু হয় লাইন 8 থেকে, একটা লাইন 92 থেকে। দ্য সেকেন্ড মনোলগ কুড ইদার বি আ ওয়াইজ ম্যান ডেলিভারিং আ নিউ স্পিচ বাই আ সেকেন্ড স্পিচ বাই দ্য ওয়ান্ডারার্স হিমসেলফ হু হ্যাজ ইভলভড ইন্টু আ ওয়াইজ ম্যান। এখন যে সেকেন্ড মনোলগটা, সেই মনোলগটা হলো একটা জ্ঞানী লোকের মনোলগ, যে একটা নতুন স্পিচ দেয়, যে তার একটা শিফট আসে না, যে সে প্রথমে খুব দুঃখ কষ্ট পেতে থাকে, পরে এসে সে অনেক ওয়াইজ হয়ে যায়। তো এটা হয় কোনো ওয়াইজ ব্যক্তি হতে পারে অথবা ওয়ান্ডারার নিজেও হতে পারে। In this article, the wanderer John L. Seltzer examines the elegy through the lens of the meditative tradition stemming from the work of Saint Augustine, which the Anglo-Saxon audience would have been very familiar with. আচ্ছা, সেন্ট টমাস অগাস্টাইন একজন কি বলবো খ্রিস্টিয়ান একজন স্কলার এসেছিলেন অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে। অনেক ধর্মীয় একজন প্রিচার আসছিল। এই যে একজন সাহিত্য সমালোচক, স্কলারলি ক্রিটিক, তার নাম হলো এল সেলজার। উনি এক্সামিন করছে এই ব্যাপারটা, এই ইলিজেটা সে মেডিটেটিভ ট্রেডিশন স্টেমিং ফ্রম, মানে কার স্টেমিং থেকে এসেছে, সেন্ট অগাস্টাইনের পার্সপেক্টিভে নিয়ে এটা এক্সপ্লেন করেছেন। বিকজ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে তারা এই ধর্মীয় প্রিচারের সাথে অনেক ফ্যামিলিয়ার ছিল। Seltzer observed that the wanderer begins with his tale with an evocation from memory by recalling his past actions, lost friends, and an older way of life. আচ্ছা, তো সেলজার উনি কী এক্সামিন করছে এবং অবজার্ভ করছে যে এই কবিতাটা শুরু হয়েছে যে পাস্টের অ্যাকশনগুলো রিকল করা, বন্ধুবান্ধব হারানো এবং একটা ওল্ডার ওয়ে অফ লাইফে চলে যাওয়া, ব্যাক করার একটা আকুতি নিয়ে এই কবিতাটা শুরু এবং শেষ হয়েছে। তো সেলজারের ডেসক্রিপশনে বলছে যে হাউ হি লুকড ফর অ্যানাদার লর্ড ইজ অলসো ইন দ্য পাস্ট টেন্স, সিগনিফাইং দ্যাট হি ইজ নো লঙ্গার লুকিং ফর ওয়ান। আচ্ছা, আমরা পড়েছিলাম না যে ওয়ান্ডারার একজন অন্য একটা লর্ডের খোঁজ করছে, পড়েছিলাম কিনা, যে আমি নতুন লর্ডের সন্ধানে আছে। এটা একটা ইম্পর্টেন্ট থিং এবং এটা পাস্ট টেন্সে লেখা আছে, এটা একটা সিগনিফিকেশন আছে, একটা তাৎপর্য আছে। এটার মানে হলো যে ওয়ান্ডারার আর নতুন কোনো লর্ডের খোঁজ করছে না, ছিল মরে গেছে, নতুন খোঁজ করছে না, এটা বুঝতে হবে, আর নতুন কারোর খোঁজ নেই। ইনস্টিড দ্য ওয়ান্ডারার ইজ নাও সাফারিং অ্যাট সি অ্যান্ড ড্রিমিং অফ হ্যাপিয়ার টাইমস। সে সমুদ্রে সাফার করছে একা একা, বাট একটা ভালো সময়ের অপেক্ষা করছে। স্যাডলি ইন দ্য মিডস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সস্টন হি ল্যাপসেস ইন্টু দ্য ডিপার মেমোরিজ, ইভেন হ্যালুসিনেশনস ইন হিজ ইন্টেরিয়র কোয়েস্ট ফর হিজ লর্ড। আচ্ছা, এই মেন্টাল আর ফিজিক্যাল কষ্টের মধ্যে সে আরও এই ওর পাস্টের মেমোরিগুলো চিন্তা করে আরও কষ্ট পায় এবং তার মধ্যে হ্যালুসিনেশন হতে শুরু করে। হ্যালুসিনেশন মানে কি, মানে ঘুমের, মানে কোনো কিছু জীবিত দেখা ঘুমের মধ্যে বা ইয়ার মধ্যে আর কি, তন্দ্রার মতো অবস্থায় লর্ডের কাছে যেতে চাওয়ার আকুতি। তারপরে সো দ্যাট দ্য মেমোরি অফ হিজ কিন্সম্যান মিঙ্গল উইথ দ্য রিয়েল সি বার্ডস টু প্রডিউস দ্য ইলিউশন দ্যাট দ্য বার্ডস আর হিজ কিন্সম্যান। আচ্ছা, সমুদ্রের পাখিগুলোকে দেখে মনে করা যে এরাই বোধহয় আমার স্বজাতির লোক। কিন্সম্যান মানে কি, আত্মস্বজন বা রাজার যে লোক, রাজন্যবর্গ। দ্য ওয়ান্ডারার ফিনিশেস হিজ মেডিটেশন অ্যান্ড দেন ভেঞ্চার্স টু অ্যাপ্লাই হিজ উইজডম টু রিকলেকশনস। এরপরে সে ওই উইজডমটা বা জ্ঞানের ইয়াটা রিকলেকশনের মাধ্যমে করতে থাকে। ইন দ্য অ্যানালিটিক্যাল সেকশন অফ দ্য পোম দ্য ন্যারেটর শিফটস টু দ্য প্রেজেন্ট টেন্স, রিইনফোর্সিং দ্যাট দিস সেকশন রিপ্রেজেন্টস ইমিডিয়েট থটস ইনস্টেড অফ ফেডিং মেমোরিজ। আচ্ছা, সেলজারের ইন্টারপ্রিটেশনে দেখাচ্ছে যে ওয়ান্ডারার, যে ভ্রমণচারী, ইভেনচুয়ালি কামস টু কনক্লুশন দ্যাট এক্সপেরিয়েন্সিং দ্য ট্রায়ালস অফ দ্য ওয়ার্ল্ড ইজ নট সিম্পলি আ হার্ডশিপ। যে দুনিয়াতে আমি যে ট্রায়ালগুলো পাচ্ছি, যে আমার এগেনস্টে যে বিচারগুলো হচ্ছে, এগুলো আসলে
কোনো মানে হার্ডশিপ কিছু না, এটা কষ্টের কিছু না। ইফ হার্ডশিপস আর অ্যাপ্রোচড উইথ দ্য রাইট অ্যাটিটিউড দে ক্যান বি আ মিনস অফ গেইনিং হায়ার নলেজ। জাস্ট আল্লাহ তাআলার সাথে মানুষ যেরকম, আমাদের ধর্মের যেরকম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখে ফেলেন, কষ্টে ফেলেন, তো কিন্তু যারা বোঝার জ্ঞানী মানুষ তারা কি বলবে, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, এখানে এগুলো কঠিন কিছু না, এগুলো কোনো হার্ডশিপ না, এটা কোনো কঠিন কিছু না, এটা কোনো না, শাস্তি না, এটা আমার পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, আমি তোমাদের সবাইকে পরীক্ষা করব কিছু ক্ষুধা, কিছু কষ্ট, এরকম দুঃখ কষ্টের মাধ্যমে, এটাই তোমাদের পরীক্ষা। সবাইকে এই টেস্টটা ফেস করতে হবে, সে যত বড় হোক না কেন। সো এখানেও আর ক্রিশ্চিয়ান ফেইথ তো এটাই বলে, তাই না? কারণ ক্রিশ্চিয়ানদের ইয়েটা হলো একটু ডিফারেন্ট, বাট মূল কথা হলো ঈশ্বরের ব্যাপারটা, ঈশ্বরে বিশ্বাস করা। দিস কনক্লুশন ইজ রিপ্রেজেন্টস দ্য রেজাল্ট অফ ওয়ান্ডারার্স মেডিটেশন। এই যে ধ্যানে বসে, এটাই রিপ্রেজেন্ট করছে। মেনি স্কলার্স ডিবেট দ্য রিলেশনশিপ বিটুইন পেগান অ্যান্ড ক্রিশ্চিয়ান থিমস ইন দ্য ওয়ান্ডারার। এখানে একটা ডিবেট আছে যে এই যে প্রকৃতি পূজারীরই পেগানরা আর খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, এই দুটো কি আছে নাকি নেই, বা দুটোই একসাথে আছে, বা যে কোনো একটা এখানে মানে দেখিয়েছে। দ্য মেনশন অফ গড অ্যাট দ্য এন্ড অফ পোম সাজেস্ট দ্যাট দিস ইজ আ ক্রিশ্চিয়ান পোম, বাট দিস কনক্লুশন মে বি টু সিম্পল। এটা খুব সাদামাটা বলা হবে যে বলা যায় যে এটা একটা ক্রিশ্চিয়ান কবিতা, যেহেতু লাস্টে গডের কথা বলেছে, বাট এটা সব কিছু নয়। দ্য ক্রিশ্চিয়ান ভিউ পয়েন্ট, অ্যাজ I.L. Gordon points out, is usually more admonitory in tone. আচ্ছা, ক্রিশ্চিয়ান যে ভিউ পয়েন্টটা এটা একটু অন্যরকম। দ্য ট্রানজায়েন্স অফ লাইফ ইজ এ রিকারিং থিম ইন দ্য পোম দ্যাট হ্যাজ অ্যাফিলিয়েশনস টু ক্রিশ্চিয়ানিটি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি রুটেড ইন আর্লিয়ার পোয়েটিক ট্রেডিশনস। মানে এখানে ক্রিশ্চিয়ানিটির সাথে এখানে যুক্ত করা হয়েছে সব কিছু, বাট ক্রিশ্চিয়ান এই থিমগুলো এটাই প্রথম নয়, এর আগের আরও কবিতাগুলোতে এই জিনিসগুলো এসেছে। Gordon suggests that it is too simplistic to view the lonely wanderer as a Christian figure, explaining that the identification is superficial. The figure remains the melancholy exiles of secular elegy, bemoaning his lot. বিভিন্ন সমালোচক বলছে যে the wanderer was influenced by old Icelandic literature and heathen folklore because of the idea of external soul. বিভিন্ন জন করছে, আলটিমেটলি এটা করছে বা বলছে যে সেটা হলো যে ক্রিশ্চিয়ান থিমও আছে এবং আছে, প্যাগান এলিমেন্টও আছে, দুটো জিনিসই আছে কবিতার মধ্যে। আচ্ছা, এই কবিতার থিমগুলো সম্পর্কে যদি আমরা দেখতে যাই, দ্য আননোন রাইটার অফ দ্য ওয়ান্ডারার এনগেজেস উইথ থিমস অফ, আচ্ছা তাহলে থিমগুলো কী কী? সাফারিং, লোনলিনেস এবং রিলিজিয়ান। ইন দ্য টেস্ট আমার সাফারিং থাকবে, আমার লোনলিনেস থাকবে, সেটার মাধ্যমেই আমি আবার ধর্মের দিকে ব্যাক করব। এটাই হলো মূলত এই ওয়ান্ডারারের তিনটা কমন থিম। দিস থিমস আর কোয়াইট ফ্রিকুয়েন্ট উইদিন দ্য বেস্ট নোন অ্যাংলো স্যাক্সন ভার্স। মানে অ্যাংলো স্যাক্সন কবিতার ভার্সগুলোতে কমন থিম এটা ছিল, এই তিনটা জিনিস, ধর্মীয় রিলিজিয়াস ব্যাপারগুলো। দ্য স্পিকার ইন দিস পিস ইজ ওয়েল অ্যাকুইটেড উইথ দ্য সরো অ্যান্ড ডিসক্রাইবস আ ওয়ান্ডারার এক্সপিরিয়েন্স। যে স্পিকার, যে বক্তা, যে ন্যারেটর, সে এই কষ্টগুলোর সাথে খুবই ভালোভাবে পরিচিত। দিস ইন্ডিভিজুয়াল ইজ ডিসক্রিট ফ্রম দেয়ার লর্ড, দ্য পার্সন অ্যারাউন্ড হুম দে স্ট্রাকচার দেয়ার লাইফ। নাও দেয়ার ইজ হ্যাফাজার্ডলি সিকিং আউট আ নিউ লর্ড। আচ্ছা, সে এরকম লর্ডের লসে আছে, নতুন লর্ডের খোঁজ আছে, এবং ওল্ড লর্ডের ব্যাপারে মোর্ন করছে। অল দ্য ওয়ার্ম মেমোরিজ অ্যালং উইথ দ্যাট টাইম, মোর ওভার দ্য স্পিকার ফার্দার এমফাসাইজেস দ্য ওয়ান্ডারার্স আইসোলেশন বাই ডিসক্রাইবিং দ্য আদার লস। এই যে এই লসগুলোর কথাই বলছে। ইন দি এন্ড দ্য স্পিকার ব্রিংস আউট দ্য পোম টু আ কুইক inference, telling the reader that the only answer for this sorrow is to turn one's mind and heart to God. এই লর্ডের খোঁজা সরোর থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হলো ঈশ্বরের দিকে ফেরা। আরেকটা লর্ড, সে সব লর্ডের উপরে, রাজা বাদশার উপরে। আচ্ছা, ওয়ান্ডারার পোয়েমে কি আছে? ম্যান ভার্সেস ন্যাচারাল ওয়ার্ল্ড আছে কি না? বিকজ এখানে যেহেতু প্যাগান এলিমেন্ট, সো নেচার থাকবে, ন্যাচারাল ওয়ার্ল্ড থাকবে। তো ইভেন ইন উইন্টার, sentenced to go over the untamed sea, denied the asylum of a perpetual home, the outcast in the wanderer is helpless before the components. এই যে এই শীতকালের মধ্যে সে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধতা, যেখানে সমুদ্রের ঝড় ঝাপটা এগুলোর মধ্যে একটা জায়গায় সে গিয়েছে। সো এখানে এটাই বোঝাচ্ছে যে সে এই ধরনের কম্পোনেন্ট বা এই ধরনের জিনিসের কাছে সে অসহায়, খুবই অসহায়। Pictures of winter climate accentuate the differentiation between the outcast pure life. তো উইন্টার ক্লাইমেটটা হলো একটা
কন্ট্রাস্ট। উইন্টার যদি এখন থাকে তাহলে অতীতে তার ছিল সামার বা স্প্রিং, তার একটা ভালো একটা অতীত ছিল, সেটা এখন একটা অপোজিট সাইড, এটা এখানে একটা কন্ট্রাস্ট করছে প্রিয় লাইফের। অ্যান্ড দ্য ওয়ান হি কারেন্টলি এন্ডিউরস। Before the sonnets finish, the colder time of the year, storms have become malicious powers that attack individuals and structures. আচ্ছা, এই কবিতার ইয়ার মধ্যেই দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি খুব এবং সমুদ্রের অবদান খুবই খারাপ এখানে। এগুলো পোর্ট্রেলের মাধ্যমে জয়েন্ট উইথ সনেটস ইউটিলাইজেশন অফ দ্য কাস্টমারি ওল্ড ইংলিশ বিস of battle theme in which ravaging creatures devote their losses of war makes the common world into a dangerous power. আচ্ছা, এখানে এগুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে ওল্ড এজে মানুষ যখন জীবিকা নির্বাহ করতো বা ইয়া ছিল, এখন আমরা কি করি, অফিসে আসি, চাকরি করি, চলে যাই। তখন মানুষ কি করতো, এরকম ঝঞ্ঝাবিক্ষুব্ধ ইয়া সাগর পাড়ি দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। কেউ নাবিক ছিল, কেউ টুকটাক এগ্রিকালচারের ইয়া করতো। এই কঠিন ছিল জীবন অনেক, এটা বুঝিয়েছে। এবং মানুষ ভাগ্য ডেস্টিনির কাছে খুবই অসহায়, খুবই দুর্বল এই জিনিসটা। বাস্তবতা বলতে গেলে দ্য রেগুলার ওয়ার্ল্ড ইন দ্য ওয়ান্ডারার কুড নিয়ারলি বি আ সাবস্টিটিউট ফর ডেস্টিনি অ্যান্ড অল এনকম্পাসিং ইলিউশন অফ হাউ ইট ওয়ার্কস ইন ইন্ডিভিজুয়ালস লাইফস। মানে ডেস্টিনির একটা অবদান আছে, বাস্তবেও তাই। আমরা জানি না আমাদের ভাগ্যে কী আছে, আমরা এই আমাদের অবস্থান ভালো তো এই আমাদের অবস্থান খারাপ। আমাদের সেটা ফিজিক্যাল অবস্থা হতে পারে, কেউ সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেল, কারো টাকা পয়সা আছে হঠাৎ টাকা পয়সা শেষ হয়ে গেল, কারো হাজব্যান্ড ওয়াইফ জীবিত আছে মারা গেল, সম্পর্ক নষ্ট হলো, এরকম হতেই পারে। এর মধ্যে আর ওয়ান্ডারার পোয়েমে আছে পিটি করুণা। ওয়ান্ডারার পোয়েমে দেখাচ্ছে যে ওয়ান্ডারার খুবই হেল্পলেস, কারণ তার বন্ধু বান্ধবদেরকে সব এবং মাস্টারকে হারিয়েছে, এবং মেন্ডার ওভার দ্য সি লং, এবং দেখাচ্ছে কি এরকম কষ্টের মধ্যে সে সমুদ্রে বসবাস করছে। তার প্রেজেন্ট যে সার্কামস্ট্যান্স, বর্তমান যে বাস্তবতা, এটা কি ইমপ্লাই করছে, কি ইন্ডিকেট করছে যে টু কম্পাউন্ড অ্যান অলরেডি পেইনফুল সিচুয়েশনে সে মানে পার করছে। হি ডাজন্ট হ্যাভ এনিবডি টু শেয়ার হিজ ডিস্ট্রেস। সো এগুলোর মাধ্যমে আমার ডাইরেক্টরের প্রতি করুণা হয়, পিটি হচ্ছে। আউটকাস্ট, ওয়ান্ডারার এটার ইয়াটা কি, আউটকাস্টের থিম, যে ওয়ান্ডারার যে সে একজন সমাজ থেকে বিচ্যুত একটা লোক, তাকে বের করে দেওয়া হয়েছে যেহেতু তার মাস্টার মারা গিয়েছে, সেটাও একটা তার কষ্ট, সাফারিং। আচ্ছা, এই কবিতার স্ট্রাকচার আর ফর্ম কীরকম? 153 লাইনে লেখা, ডিসাইফার অ্যাডাপ্টেশন, যেহেতু এটা একটা ওল্ড ইংলিশের লেখা, সো এটা আমরা 116 লাইনের এটা পাই। অ্যাগ্লোসেশন ভার্স, এটা একটা লাইব্রেরিতে একটা ইয়া করে রাখা আছে, সংরক্ষণ করা আছে। দেয়ার ইজ নো, এখানে কোনো রাইম নাই, কোনো ছন্দ নাই, কনস্পায়ার আর মেট্রিক্যাল ছন্দ, তাল, মাত্রা এগুলো নাই ইন্টারপ্রিটেশনের জন্য। আর ইন্টারপ্রেটার হ্যাজ এন্ডেভার টু কিপ দ্য রিফারেন্স আ সিমিলার লেন্থ, মোস্ট অফ দেম আর 4-5 লাইন্স ইজ ইন লেন্থ। কবিতাগুলো প্রত্যেকটা লাইন 4-5 লাইনের, 4-5 ওয়ার্ডের, প্রত্যেকটা মানে একটা স্টানজা 4-5 লাইনের। লিটারালি ডিভাইস, ওল্ড ইংলিশের যেগুলো থাকে আর কি, অ্যালিটারেশন, এনজাম্পমেন্ট অ্যান্ড সিসোরা হলো জ্যোতিচিহ্ন, এনজাম্পমেন্ট একটা লিটারারি ডিভাইস, আর অ্যালিটারেশন মানে হলো যে ধরেন কোল্ড কফি, সি অ্যালিটারেশন হলো কনসোনেন্ট যে সাউন্ড, মানে AEIOU ভাওয়েল সাউন্ড ছাড়া, হ্যাঁ মানে ভীষণের ইয়েগুলো ইউজ করা। তারপরে সেসোরাল স্টপ, ওই জ্যোতিচিহ্ন, কমা দাঁড়িয়ে এগুলো, বিওয়েল মাই ডিস্ট্রেস, দেয়ার ইজ প্রেজেন্টলি নন লিভিং, এই টাইপের, এই যে কোলন, কমা, স্টপ, এগুলো। এনজাম্পমেন্ট কি, এটা হলো আরেকটা সিগনিফিক্যান্ট কনভেনশনাল সেই সময়কার গ্যাজেট, মানে লিটারারি ডিভাইস, যেটা ইউজ করা হতো তখন। অন দ্য অফ চান্স দেয়ার ইজ এ লাইন ইজ কাট অফ বিফোর দ্য ক্যারেক্টারিস্টিক ফিনিশ অফ দ্য সেন্টেন্স অর এক্সপ্রেশন, ইট ইজ লাইকলি এনজাম্পড। ফর ইনস্ট্যান্স দ্য প্রোগ্রেস বিটুইন লাইন্স 3 and 4 জাস্ট অ্যাজ লাইন 7 and 8, ওই 3 নম্বর আর 4 নম্বর লাইনের সাথে একটা মিল আছে 7 and 8 এর মধ্যে। আচ্ছা, সিমিলার পোয়েট্রি, ওয়ান্ডারের মতো, সিফেয়ারার, বেউলফ, ওয়াইফস ল্যামেন্ট, এই কবিতাগুলো সিমিলার ওয়ান্ডারের সাথে। আচ্ছা, ওয়ান্ডারারের মেইন আইডিয়া কি? থিম অফ সাফারিং, লোনলিনেস, রিলিজিয়ান ইন দ্য টেক্সট। হোয়াট ডাজ দ্য ওয়ান্ডারার সিম্বলাইজ? এটা কি সিম্বলাইজ করছে? Physical, it represents the literal physical walls the wanderer comes upon during the travels upon the sea.
Second, the wall is a figurative concept that symbolizes the mental walls that the wanderer must scale in order to find security. এখানে ফার্স্টটা হলো ফিজিক্যাল ওয়াল, সেকেন্ড হলো মেন্টাল ওয়াল। দুটো ওয়াল এখানে শো করছে। প্রথম ওয়ালটা হলো যে সিতে ট্রাভেল করার সময় যে দেওয়ালটা, আর সেকেন্ড হলো তার মেন্টাল ওয়াল, যেটার মাধ্যমে যেটা ওভার করে সে ফাইন্ড সিকিউরিটি পাবে আর কি। আচ্ছা, ওয়ান্ডারারকে কি এপিক পোয়েম বলা যায়? ওয়ান্ডারারের জনরা হলো এপিক সং, সামটাইমস ডিসক্রাইব অ্যান এলিজি অর ল্যামেন্ট ফর থিংস অর পারসনস লস্ট টু ডেথ। ওয়ান্ডারারকে এপিক সং, এপিক পোয়েম বলা যায়। এপিক মানে কি, যেগুলোর ওই ছোট একটা ইয়ার উপরে বড় লাইনের কবিতা লেখা হয়। আর বেসিক্যালি ওয়ান্ডারারকে এলিজি বলা হয়, যেটা হলো ল্যামেন্ট বা শোক করা কোনো জিনিস হারিয়ে গেলে বা কোনো পার্সন হারিয়ে বা মৃত্যু হলে। ইজ ওয়ান্ডারার অ্যাবাউট গড? দ্য হিরোইক ট্রেডিশনস অফ দ্য ওয়ান্ডারার ওয়ার বেসড অন দ্য ফেট অ্যান্ড গড। তাহলে এই ওয়ান্ডারারের ট্রেডিশনগুলো কী ছিল? একটা হলো ডেস্টিনি বা ফেট, আর একটা ছিল গড। হি ওয়াজ বিলিভ দ্যাট দে কন্ট্রোল পিপলস লাইভস অ্যান্ড কুড পুট দেম ইন্টু পজিশনস হোয়ার ইট সিমস ইম্পসিবল ফর দেম টু ইমার্জ উইথ অনার। তো যে ওয়ান্ডারার, যে ডাইরেক্টর, সে বিশ্বাস করতো যে ফেট মানুষের জীবনটাকে কন্ট্রোল করত এবং এটা মানুষকে এমন পজিশনে নিয়ে যেত যেখানে সেখান থেকে মানুষের ব্যাক করার কোনো উপায় ছিল না। আর ওয়ান্ডারারের পরে আলটিমেটলি কি হলো? যে ওয়ান্ডারার এত গল্প বলছে, দুঃখ করছে, তার জীবনের পরে কি হলো? দ্য পোম বিগিনস উইথ দ্য ওয়ান্ডারার আস্কিং দ্য লর্ড ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্পেশন ডিউরিং হিজ এক্সাইল অ্যাট দ্য সি। প্রথমে লর্ডের কাছ থেকে চাইছে, compassion চেয়েছে। His kind Lord died of old age and as a result the wanderer has been exiled from his country. এটা আমরা সবাই জানি। He left home with the coldness of winter in his heart and sailed the rough waves in search of a new Lord. এই যে এই সার্চ পর্যন্তই দেখিয়েছে। সে বেঁচে ছিল না মরে গিয়েছে সেটা আমরা জানি না। সো মোটা দাগে এই হলো ওয়ান্ডারারের অ্যানালাইসিস। আমরা নেক্সট দিন থিম অফ সাফারিং, লোনলিনেস, স্ট্রাগল এই জিনিসটা পড়বো ইনশাল্লাহ। ওকে।